রাত অনেক গভীর থাকায় জঙ্গলের চারিপাশ একেবারে নিস্তব্ধ ছিল। সেই সময় রাতের আঁধারে ঘন জঙ্গলে পেটু আর ঘটু নামে দুই ডাকাত দাঁড়িয়েছিল। পেটুর হাতে ছিল কলসি ভরা সোনার মোহর। কলসি ভরা সোনার মোহর ডাকাতি করতে পেরে আমার যে কি আনন্দ হচ্ছে তা বলে বোঝাতে পারবো না। দেখেই যেন চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছ ওস্তাদ, আমারও খুব মজা লাগছে। অনেকদিন পর দূর কোনো এক রাজ্য থেকে এইরকম কলসি ভরা সোনার মহল লুট করতে পেরে। বুঝলি ঘটু, এখন আমাদের আর কোনো কাজ করতে হবে না, শুধু পায়ের ওপর পা তুলে বসে বসে খাবো। কিন্তু ঘটু এক গভীর চিন্তা করতে লাগলো। বসে বসে খাবো সেসব তো ঠিক আছে, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যখন সোনার মহল লুট করছিলাম তখন সে রাজ্যের সেনাপতি আমাদের হয়তো দেখে ফেলেছিল। না না, দেখেনি। আর যদিও বা দেখে ফেলে তবে কোনো লাভ হবে না, কারণ আমরা অনেক দূরে চলে এসেছি। আর কিছুটা সামনে গেলেই আমাদের রাজ্য পড়বে। কথা না বাড়িয়ে এখন চল। এই কথা বলে পেটু আর ঘটু ডাকাত দুজনে খুব খুশি মনে সামনের দিকে চলতে থাকে। কিছুক্ষণ যাওয়ার পর ঘটু ডাকাত এক আওয়াজ শুনতে পেয়ে দাঁড়িয়ে পড়ে। কি হলো? দাঁড়িয়ে পড়লি কেন? কেউ হয়তো এদিকে আসছে ওস্তাদ। আরে, সোনার মোহর পেয়ে তোর বোধহয় মাথাটাই খারাপ হয়ে গেছে। বলি, এত রাতে ঘন এই জঙ্গলে কে আসবে? শিগগিরই চল, শিগগিরই চল, নইলে আমাদের দেরি হয়ে যাবে। আবার পেটু আর ঘটু ডাকাত সামনের দিকে এগিয়ে যেতে লাগে এবং কিছুক্ষণ যাওয়ার পর পেটু ডাকাত কারো এক হুঁশিয়ার সাবধানের আওয়াজ শুনতে পায়। তুই একদম ঠিক বলেছিস রে, কেউ হয়তো আমাদের পিছু নিয়েছে, এমনটাই তো মনে হচ্ছে। এরপর পালাবার জন্য পেটু আর ঘটু ডাকাত কি করবে বুঝতে পারছিল না, তাই দিশেহারা হয়ে এদিক সেদিক ছুটতে থাকে। ওস্তাদ, আমার মতে বলে এই কলসি ভরা সোনার মোহরগুলোকে জঙ্গলের কোনো স্থানে রেখে দেওয়া উচিত, পরে সুযোগ মতো এসে নিয়ে যেতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এখন আমাদের তাই করতে হবে। জঙ্গলের কোনো এক জায়গায় রেখে যাওয়াটাই বুদ্ধিমত্তার কাজ হবে, কারণ আমাদের হাতে এখন বেশি সময় নেই। তাই তারা দুজনে মিলে কলসি ভরা সোনার মোহরগুলিকে মাটির নিচে পুঁতে দেন। ভালো করে মনে রাখিস ঘটু, এখানেই আমাদের ধন সম্পদ লুকোনো আছে। এখন পালা। এই কথা শেষ হতে না হতেই সেখানে সেনাপতি কিছু সৈনিক নিয়ে পেটু আর ঘটু ডাকাতের সামনে পথ আটকে দাঁড়ায়। কি ভেবেছিলি তোরা আমার হাত থেকে বেঁচে যাবি? সেনাপতির এরূপ কথা শুনে তারা দুজনেই খুব ঘাবড়ে যায়, কারণ সেনাপতি ছিলেন খুবই শক্তিশালী। অনেকক্ষণ থেকে তোদের পিছু নিতে নিতে আমি এই জঙ্গলে এসেছি, শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম, আর আজ সেই সুযোগ এসেছে।
সেনাপতির মুহূর্তের মধ্যে তলোয়ারের সাহায্যে পেটু ডাকাতকে হত্যা করেন এবং পেটু ডাকাত মাটিতে পড়ে যান। এ দেখে ঘটু ডাকাতের কপাল থেকে ঘাম ঝরতে থাকে। এরপর সেনাপতি তলোয়ারের সাহায্যে ঘটু ডাকাতকে হত্যা করেন। জঙ্গলের চারিপাশ ভালো করে খুঁজে দেখো, সোনার মোহরগুলো কোথায় রেখেছে। সেনাপতির কথা মতো সৈন্যরা জঙ্গলের চারিপাশ ভালো করে খুঁজে দেখেন, কিন্তু কোথাও সোনার মোহর পায় না। ফলে সেখান থেকে তারা সবাই চলে যান। এই ঘটনা ঘটে যাওয়ার বেশ কিছুদিন পর কদমপুর গ্রামে ভোলা নামে এক গরিব চাষি ছিলেন। ভোলা তার স্ত্রী সরলা এবং তার ছোট্ট একটি 10 বছরের মেয়ে টুনিকে নিয়ে বসবাস করতেন। হে ঈশ্বর, বুঝতে পারছি না হঠাৎ করে জমির উর্বরতা কমে যাচ্ছে কেন। হে ঈশ্বর, জমির উর্বরতা কমে গেলে চাষের পক্ষে অনুপযোগী হয়ে উঠবে। আমাদের একমাত্র সম্বল তো এই জমি। এবার যদি ভালো ফসল না হয় তবে যে আমাদের অনাহারে দিন কাটাতে হবে। এইটুকু কথা বলে ভোলা আবারও খেতে কাজ করতে লাগে। কিছুক্ষণ কাজ করার পর অবশেষে বাড়ি আসেন। বাড়িতে এসে তিনি টুনিকে দেখতে পায়। এই যে আমার টুনিমা, এখানে বসে বসে কি করছো? বাবা, বাবা, তোমার আসতে দেরি হচ্ছিল বলে আমি এখানে বসে বসে খেলা করছিলাম। সে কি মা, তার মানে তুমি এখনো খাওনি? আমার জন্য বসে আছো? হ্যাঁ বাবা, তোমায় ছাড়া খেতে বসলে আমার একদম ভালো লাগে না। ঠিক সেই সময় টুনির মা সরলা আসে। কি গো, তুমি এসে গেছো? ভোলা একটু রেগে গিয়ে সরলাকে বলে, তোমাকে না বলেছিলাম মেয়েকে না খাইয়ে রাখবে না, কারণ কাজ করতে গেলে অনেক সময় দেরি হয়ে যায়। হ্যাঁ, আমি কতবার করে বললাম বাবা আসতে দেরি হবে, আমার কাছে আয়, আমি খাইয়ে দিচ্ছি, কিন্তু তোমার আদরের মেয়ে আমার কোনো কথাই শোনে না। আচ্ছা আচ্ছা, এসব কথা ছাড়ো, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। তুমি ভাত বাড়ো, আমি এখনই মুখ ধুয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, যাও। পরের দিন টুনি উঠোনের এক কোণে বসে একা একা জোরে জোরে হেসে উঠছিল। কি হয়েছে মা, একা একা বারবার হেসে উঠছো যে? মা, মা দেখো কি সুন্দর না, রং বেরঙের ফুল ফুটেছে আমাদের বাড়িতে। দেখে খুব ভালো লাগছে, মনে হচ্ছে এই ফুলগুলো আমার সাথে খেলতে চায়। ভোলা এবং সরলা দুজনে ফুলগুলো দেখে খুবই চমকে যান, কারণ এই ফুলগুলো আগে কখনোই ছিল না। তারা আজ এই প্রথম দেখছেন। এই ফুলগুলো এলো কোথা থেকে, কখনো তো দেখিনি। সরলা গভীর চিন্তা করতে লাগলো। এরপর ভোলা সরলাকে বলল, আরে কোথা থেকে আসবে আর, আগে থেকেই তো এখানেই ছিলে, হয়তো আমরা খেয়াল করিনি। হ্যাঁ হ্যাঁ, তাই হয়তো হবে। বাবা, বাবা, ফুলগুলোর সাথে আমি বন্ধুত্ব করতে চাই। হ্যাঁ হ্যাঁ, বন্ধুত্ব করো, তাছাড়া তোমার তো সেরকম কোনো বন্ধু নেই। টুনি ফুলগুলো পেয়ে খুবই খুশি হয়। এরপর ভোলা তার স্ত্রী সরলাকে বলেন, খেতে অনেক কাজ আছে, এখনই যেতে হবে। হ্যাঁ যাও। ভোলা খেতে কাজ করছিল। ঠিক সেই সময় তাদের গ্রামের এক প্রতিবেশী রঘু কাকা দৌড়ে ভোলার কাছে আসেন আর হাঁপাতে হাঁপাতে বলতে লাগেন, আরে ভোলা, তাড়াতাড়ি বাড়ি চল। কি হয়েছে রঘু কাকা? তোর মেয়ে টুনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। রঘু কাকার এই কথা শুনে ভোলার মাথায় যেন এক আকাশ ভেঙে পড়ে। এসব তুমি কি বলছো রঘু কাকা?
আমি কিছুক্ষণ আগেই টুনির সাথে কথা বলে আসলাম, তবে এ কি করে সম্ভব? না, আমি জানি না। সরলার কথা মতো কবিরাজকে খবর দিয়েছি, এতক্ষণই বোধহয় টুনিকে দেখার জন্য এসে গেছে। তুই তাড়াতাড়ি বাড়ি চল। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই যাচ্ছি। ভোলা চাষি মেয়ের অসুস্থতার খবর পেয়ে দৌড়ে বাড়ি চলে আসেন এবং দেখেন যে তার আদরের মেয়ে টুনি বিছানাতে শুয়ে রয়েছে। এ দেখে ভোলা খুবই কষ্ট পায়। কি হয়েছে টুনির? এ কি হয়ে গেল? আমার হাসি খুশি মেয়েটার কি হয়ে গেল? এই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে। জানি না গো, কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে মেয়েটা কেমন জানি হয়ে গেল। কবিরাজ এসেছিল, কিন্তু দেখে কিছুই বলতে পারলো না। পরের দিন বৈদ্য এসে টুনিকে ভালো মতো দেখে বলেন যে, না 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 না, এ তো কোনো সাধারণ অসুখ নয়। 1000-এর মধ্যে একজনের হয়ে থাকে। এই চিকিৎসার জন্য প্রায় 500 মোহর প্রয়োজন। বৈদ্যের এরূপ কথা শুনে ভোলা এবং সরলা দুজনে খুবই ঘাবড়ে যান। 500 মোহর? এত মোহর আমি কোথায় পাবো? তুমি কোথায় পাবে তা আমি জানি না, তবে তুমি এই বিষয়ে মহারাজের সাথে কথা বলতে পারো। এ রাজ্যের মহারাজ ছিলেন খুবই রাগী এবং অহংকারী। প্রতিদিনকার মতো রাজসভা শেষ করে রাজা সিংহাসনে বসেছিলেন এবং পাশে মন্ত্রীমশাইয়ের সাথে কিছু কথা বলছিলেন। ঠিক সেই সময় ভোলা চাষি সেখানে এসে হাজির হন। আমি এক সামান্য চাষি মহারাজ, নাম আমার ভোলা। কয়েকদিন থেকেই আমার মেয়ে খুব অসুস্থ। দয়া করে আপনি যদি আমাকে 500 মোহর দিয়ে সাহায্য করেন, তাহলে আমার মেয়ের চিকিৎসা করাতে পারবো। দেখো ভোলা, আমার কাছে তো আর টাকার গাছ নেই। আজ যদি আমি তোমাকে দিই, কাল তোমার দেখা দেখি অন্য কেউ আসবে, তখন তাকেও দিতে হবে। এইভাবে দিতে দিতে তো একদিন আমার রাজকোষ একদম শূন্য হয়ে যাবে। না না, তা কি করে সম্ভব? রাজার কাছে সাহায্য না পেয়ে ভোলা চাষি দুঃখী মনে বাড়ি চলে আসেন। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন ভোলা রাতে বিছানাতে ঘুমিয়েছিলেন। ঠিক সে সময় তিনি এক স্বপ্ন দেখতে পান এবং স্বপ্নে তিনি নিজেকে ফুল বাগানের সামনে পান। আমরা জানি যে তুই অনেক চিন্তায় আছিস। তোর মেয়ে টুনির অনেক দিন থেকে অসুস্থ হয়ে রয়েছে। এ দেখে আমাদেরও খুব খারাপ লাগছে, কারণ টুনি এখন আমাদের বন্ধু। আমি কি শুনছি? ফুলগুলো কথা বলছে? ভোলা খুব অবাক হয়ে যান। হ্যাঁ হ্যাঁ, আমরা কথা বলছি। একটা কাজের উদ্দেশ্যে এখানে এসেছি। সেই কাজ সফল হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব। ভালো করে শোন, দক্ষিণের এক ঘন জঙ্গলে এক স্থানে গুপ্তধন লুকানো আছে, আর সেই গুপ্তধনের সাহায্যে তুই তোর মেয়ের টুনির চিকিৎসা করতে পারবি। এরপর ভোলা চোখ খুলে নিজেকে বিছানাতে দেখতে পায়। সেই মুহূর্তেই ভোলার কপাল দিয়ে ঘাম ছুটছিল। ভোলা এবং সরলা দুজনে গুপ্তধনের উদ্দেশ্যে জঙ্গলের দিকে রওনা দেন। জঙ্গলের গভীরে কিছু দূর যাওয়ার পর একসময় তারা দাঁড়িয়ে পড়ে, কারণ সেখানে এক উজ্জ্বল আলোর জ্যোতি ঝলমল করছিল। হ্যাঁ হ্যাঁ, এখানেই রাখা আছে সেই গুপ্তধন। এরপর ভোলা মাটির ভেতর থেকে সেই কলসি ভরা সোনার মোহর বার করেন। মোহরগুলি সোনালি আলোর মতো ঝলমল করছিল। এই দেখে ভোলা এবং সরলা তারা দুজনেই খুব খুশি হন। এত এত সোনার মোহর! এই কথা বলে ভোলা আর সরলা তারা দুজনে বাড়ি চলে আসেন। কয়েকদিনের মধ্যে তাদের মেয়ে টুনি সুস্থ হয়ে ওঠে। বাবা, বাবা, আমার কি হয়েছিল?
আমরা থাকতে তোমার কি হবে মা? না না মা, তোমার কিছুই হয়নি, কিছুই হয়নি। অন্যদিকে রাজার একমাত্র 12 বছরের ছেলে সৌম্য অসুস্থ হয়ে পড়েন। কবিরাজ, রাজবৈদ্য একে একে সবাই সৌম্যকে দেখেন, কিন্তু তাতে কোনো লাভ হয় না। ধীরে ধীরে সৌম্যর চেহারা কালো হয়ে যেতে থাকে এবং মহারাজ খুব চিন্তিত হয়ে পড়েন। মহারাজ, আপনি যে করেই হোক আমার ছেলেকে সুস্থ করে তুলুন। এ কথা বলে রানী কাঁদতে শুরু করলো। এরপর রাজা সেখান থেকে চলে যান। রানী সৌম্যর পাশে বসেছিলেন। ছেলের এরূপ অবস্থা দেখে রানী খুব কষ্ট পেতে থাকেন। সেই মুহূর্তে রানীকে কেউ একজন বলে ওঠে, রানী, আপনার ছেলে কেবলমাত্র লাল ফুলের সাহায্যে সুস্থ হয়ে উঠবে, তাই দেরি না করে সেই ফুল আনার ব্যবস্থা করুন। রানী খুব অবাক হয়ে যান। কে তুমি, আর সেই ফুল বা কোথায় পাবো? আমি কে তা না জানলেও হবে, তবে লাল ফুল আপনি ভোলা চাষির বাড়িতে পেয়ে যাবেন। সেই ফুল আপনার ছেলের মাথায় ছোঁয়াতেই সুস্থ হয়ে যাবে। এইসব কথা শুনে রানী খুবই ঘাবড়ে যান এবং কিছুক্ষণ পর রাজা ফিরে আসেন। এরপর রানী সবকিছু রাজাকে বলতে থাকে। ভোলা চাষি, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। একদিন ভোলা তো আমার কাছে এসেছিল সাহায্য চাইতে, কিন্তু আমি তো দিইনি। এরপর রাজা বুঝতে পারেন যে তার ছেলের অবস্থা তার জন্যই হয়তো হয়েছে। ছি ছি, এ কি আমি করলাম? আজ আমার খুব খারাপ লাগছে। যাকে আমি সাহায্য করিনি, আজ তার কাছ থেকেই আমাকে সাহায্য নিতে হবে। এই ভেবে রাজা খুব লজ্জা বোধ করতে থাকেন। এখন এত কিছু ভাবার সময় নেই, আপনি কিছু একটা করুন। এরপর এক রাজার কথা মতো এক প্রহরী ভোলার বাড়ি গিয়ে সব বার্তা দেন। পরের দিন ভোলা তার মেয়ে টুনি এবং সরলাকে নিয়ে রাজবাড়িতে হাজির হন। এই নিন মহারানী লাল ফুল। রানী লাল ফুল নিয়ে সৌম্যর কপালে ছোঁয়ান এবং ধীরে ধীরে সৌম্য সুস্থ হয়ে ওঠে। এই দেখে রাজা এবং রানী খুবই খুশি হন। আমার ছেলে ভালো হয়ে গেছে। হ্যাঁ মহারাজ, একদম সুস্থ হয়ে গেছে আমাদের ছেলে। এরপর রাজা ভোলা চাষিকে বলেন, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমি তা বুঝতে পারছি না। না না মহারাজ, ধন্যবাদ জানানোর কোনো দরকার নেই। এ তো আমার কর্তব্য ছিল মহারাজ। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। রাজা হয়ে আমারও কর্তব্য ছিল তোমাকে সাহায্য করা, কিন্তু আমি তা করিনি। কিন্তু আজ থেকে আমি ঘোষণা করছি যে এরপর থেকে রাজ দরবারে এসে কেউ খালি হাতে ফিরে যাবে না। আমি সবাইকেই যথাসম্ভব সাহায্য করব, এই তোমাকে আমি কথা দিলাম। আর আমি ঘোষণা করলাম, আমার উত্তর দিকে যে জমিগুলো পড়ে রয়েছে আজ থেকে সেই জমির মালিক হবে ভোলা। এরপর থেকে সবাই সুখে শান্তিতে থাকতে লাগে।